বাবা, শেষমেশ এক ধর্ষিতা মেয়ের সাথে তুমি আমার বিয়ে দিতে চাইছো? এই বিয়ে করতে আমি পারবো না। বিয়েবাড়িতে বরের কবুল বলার ঠিক আগ মুহূর্তেই এমন কথা শুনে সবাই চমকে যায়। কথাটা শোনা মাত্রই রফিক আহমেদ তার বড় ছেলের গালে টাচ করে একটা চড় মেরে দেন। ইতিমধ্যে অনেকে কানাঘুষা করা শুরুও করে দিয়েছে। একজন মহিলা তো বলেই উঠল, এই মেয়েকে তো সবাই ভালোই জানতাম। আহারে, বেচারির সাথে এমন কাজটা কে করেছে? আমার তো এসব ব্যাপারে কিছুই শুনলামই না। নিজের মেয়ের সম্পর্কে এসব কথা শুনে আর ঠিক থাকতে পারলেন না রহিমা বেগম। মুখে আঁচল দিয়ে কাঁদতে লাগতেন। তিনি আগেই তার ভাইকে বলেছিলেন একমাত্র মেয়ের বিয়েটা সে খুব সাদামাটাভাবেই দিয়ে দিতে চান, যেন এসব বিষয়ে জানাজানি না হয়। কিন্তু ভাইয়ের জোড়াজুড়িতে তার ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে এত অনুষ্ঠান করে দিতে সে রাজি হয়েছে। রফিক আহমেদ সেই মহিলাকে ধমক দিয়ে উঠলেন, কী সব যাতা বলছেন? এমন কিছুই হয়নি মধুমিতার সাথে। খামাখা ওনাকে চুপ করিয়ে কি লাভ বাবা? উনি তো ঠিকই বলেছেন। তোমরাই তো এত বড় বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিয়েছো। বাবা রায়হান, চুপ থাক বাবা। আমি তোর ফুপু, তোর পায়ে পড়ি, এসব মিথ্যে অপবাদ আমার মেয়ের নামে তুই দিস না। মিথ্যা কেন বলছো ফুপি? বলো, তোমার মেয়েকে রিয়াদ নামের ছেলেটা উঠিয়ে নিয়ে যায়নি? রাখেনি নিজের কাছে এক রাত? কিছু না করে ছেড়ে দিয়েছে বুঝি? শুরু হলো সবার মাঝে তর্কাতর্কি। এসব কিছুর মাঝেও একজন চুপ করে বসেছে আছে তার দিকে। পায়ে তার আলতা, হাত ভর্তি মেহেদি, গয়না দিয়ে পা থেকে মাথা অবধি ভরপুর, চোখে টানা টানা কাজল, গায়ে বিয়ের বেনারসি। মধুমিতার এসব আর কিছুই ভালো লাগছে না। বাবা বেঁচে থাকলে হয়তো এখন এসব আর সহ্য করতে হতো না। উঠে এক দৌড়ে বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলেন সে। রহিমা বেগম দেখেও কিছু বললেন না। সে জানে এখন কি হবে, গিয়েও কোনো লাভ নেই। রফিক ইতিমধ্যে বিয়ে বাড়ি থেকে সবার কাছে মাপ চেয়ে তাদের চলে যেতে বলেছেন। আর রায়হানকে গাড় ধাক্কা দিয়ে বের করে বলেছেন চোখের সামনে থেকে চলে যেতে। তবে পাড়ার আন্টিরা যেতে অনিচ্ছুক। তাদের তো এখনও কাটা গায়ে নুনের ছিটে দেওয়া বাকি। মধুমিতা রুমের দরজা লাগিয়ে সেখানে বসেই কাঁদতে লাগলো আর জীবনের হিসাব কষতে লাগলো। মধুমিতা জাহান তুলি ঢাকা মেডিকেল এর ছাত্রী। ছোট থেকেই খুব চঞ্চল ও মেধাবী। লম্বা চেহারা, অনেক ফর্সা না হলেও মায়াবী। মধুমিতার বাবা নেই। মায়ের সাথে মামার বাড়িতেই ছোট থেকে বড় হয়েছে সে। দাদার বাড়িতে মাঝে মাঝে যাওয়া হয় তাদের। রায়হান হলো তার মামার বড় ছেলে। একসময় এই রায়হানই মধুমিতাকে পাওয়ার জন্য ছিল পাগল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ছেলেই সবার সামনে মধুমিতাকে নিয়ে এত বড় একটা কথা বলে দিল। কথায় আছে না, মানুষ চেনা যায় বিপদে। কিছুদিন আগের ঘটনা। রিয়াদ নামের পাড়ার এক বকাটে ছেলে মধুমিতাকে খুবই বিরক্ত করত। একদিন মধুমিতা সহ্য করতে না পেরে ভার্সিটির সবার সামনে তাকে চড় মেরে দেয়। এইটা যেন কাল হয়ে দাঁড়ায় তার জন্য। রিয়াদের ইগো হার্ট হয়। সেদিন বিকেলে বাড়ি ফেরার সময় মধুমিতাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় রিয়াদ। এক হোটেলে অজ্ঞান করে নিয়ে যায় ওকে খারাপ কিছু করতে। তবে হয়তো সৃষ্টিকর্তার সহায় ছিল মেয়েটার। ওই দিন সেই হোটেলে ড্রাগস খুঁজতে একদল পুলিশ আসায় সবাইকে ধরে নিয়ে যায়। মধুমিতাকে অতিরিক্ত ডোজ দেওয়ার ফলে তার জ্ঞান ফিরতে সকাল হয়ে যায়। এদিকে রহিমা মেয়েকে না পেয়ে যেন পাগল প্রায়। মধুমিতাকে বাসায় এনে রফিক ঠিক করে পাড়ায় এসব কিডন্যাপিং এর বিষয় ছড়ানোর আগেই তাড়াতাড়ি নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে মধুমিতার। তবে রায়হান এর মধুমিতার সতীত্ব নিয়ে সন্দেহ এখন আর, তাই সে মধুমিতাকে বিয়ে করতে চায় না। তবে মধুমিতা অনেকবার তাকে রিজেক্ট করেছে, সেই প্রতিশোধ নেওয়াটা এখন বাকি। তাই বিয়ে বাড়িতে এত কাহিনী করলো সে। দেখো গো ননদিনী, বিয়ে বাড়িতে সবাই সামনে কি কাণ্ডটাই না হলো। এখন হয়তো তোমার মেয়েকে আর কেউ বিয়ে করবে না। হালিম বানানোর জন্য মাংসগুলো কেটে কেটে টুকরো করেছিল রহিমা। তখনই রায়হানের মায়ের মুখে এমন কথা শুনে থেমে যায় সে। এসব কিছুর পিছে যে রায়হানের মায়েরও হাত আছে তা খুব ভালো করেই জানে রহিমা। নিজের বোনের মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে না পারায় ক্ষোভটা হয়তো এখন ছাড়বে সে।
রহিমা আর তার মেয়েকে কখনোই সহ করতে পারতো না রায়হানের মা, তাই এই বাড়িতে থাকতেও চায়নি রহিমা। তবে ভাইয়ের জোড়াজুড়িতে বছরের বেশিরভাগ সময় এখানেই থাকতে হয় তার। মাঝে মাঝে শ্বশুরবাড়ি গিয়ে সবার সাথে দেখা করে আসে সে। শ্বশুরবাড়ি সবার সাথে তার সম্পর্ক যথেষ্ট ভালো, তবে সেখানেই থাকলে সে বারবার মৃত স্বামীর কথা মনে পড়ে। তাই তারাও রহিমাকে তেমন জোর করেনি সে বাসায় বেশিরভাগ থাকতেন। কিন্তু সে বাড়ির দরজাটা সবসময় খোলা এই মা মেয়ের জন্য। বিয়েতে অবশ্যই তারা কেউ আসেনি। এর একটা কারণ আছে, তারা কেউ রায়হানকে তেমন পছন্দ করতো না। তবে এসব ভাবার বা কারো কথায় কান দেওয়ার সময় নেই। ওদিকে মেয়েটা সারাদিন না খেয়ে আছে, তাই তো নিজের হাতে মধুমিতার পছন্দের হালিম বানাতে এসেছিল রহিমা। তাই নিজের কাজে আবার লেগে গেল। মধু, মা আমার, দরজাটা খোলো তো, দেখ তোর জন্য খাবার নিয়ে এসেছি। রহিমার কথায় হালকা নড়ে বসে মধুমিতা। জানালার দিকে তাকিয়ে দেখে বাইরে অন্ধকার। রাত হয়ে গিয়েছে বুঝি। সময় কখন কাটলো বুঝতেই পারেনি সে। এখনও তার গায়ে বিয়ের সাজ। আস্তে করে উঠে দরজাটা খুলল সে। মা। মা ডাকাটা শুনে যেন আত্মা কেঁপে উঠল রহিমার। কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এই ডাকাটার পিছনে। মেয়েটির চোখ মুখ ফুলে একাকার। কেঁদেছে হয়তো খুব, তবে রহিমাকে এখন ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে জোর করে খাইয়ে দিতে লাগলো সে। মধুমিতাও না করতে পারলো না। পেটে যে একটা দানাও পড়েনি সকাল হতে। মা, সবাই কি তোমাকে আমায় নিয়ে কথা শুনিয়েছে? কী সব বলছিস? কে কি বলবে? আর তোর মায়ের হাতে এত ফালতু সময় কোথায় বলতো? আমি এইখানে আর থাকতে চাই না মা। তুই চিন্তা করিস না মা, কারোর কোনো কথাই তোকে শুনতে দিব না আমি। কালকেই তো দাদু বাড়ি গিয়ে উঠবো আমরা, সেখানে সবাইকে সব জানিয়ে দিয়েছি। তোর বড় চাচা, ফুপু, তোর দাদি সবাই তোর জন্য অপেক্ষা করছে। আর মাম্মা? তাকেও অনেক কষ্টে রাজি করিয়েছি। এখন খেয়ে ঘুমিয়ে পড়তো চুপ করে। মধুমিতার মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়, আর রহিমার হাত বোলাতে থাকে মেয়ের মাথায়। পরের দিন সকালে তারা গিয়ে হাজির হয় মধুমিতার দাদুর বাড়িতে। ওনারা সবাই গ্রামেই থাকে, থাকবেই না বা কেন? ওনারা তো জমিদার বংশ, গ্রামের প্রধান, সবার ভালো মন্দ তো তারাই দেখে। বাড়ির সামনে নামতেই রহিমার যেন আর তর সইছে না। ভাবিকে মনের সব কথা বলে নিজেকে হালকা না করলে যেন থাকতে পারবে না সে। তাই মধুমিতাকে রেখে নিজের ব্যাগটা নিয়ে আগেই ঢুকে গেল বাড়িতে। মায়ের কাণ্ড দেখে মধুমিতাও হেসে দিল। অনেক দিন পর গ্রামের গাছগাছালি, পুকুর এসব দেখে তারও ভালো লাগছে খুব। সেও তাই এদিকে ওদিকে তাকিয়ে ঢুকতে যাবে, তখনই কারো সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিল। সে যাতে পড়ে না যায় তাই সামনের লোকটির শার্ট খামচি দিয়ে ধরল। ওদের মাথার উপর মধুমিতার ওড়না এসে পড়ে, দুজনকে ডেকে ফেলেছে একদম। এমন সময় সামনের ব্যক্তিটি কণ্ঠ শুনতে পায় মধুমিতা। এই স্টুপিড, কে তুমি? দেখে চলতে পারো না? আর আমার বাড়িতে চোরের মতো ঢুকছো কেন? বেশ কর্ক কণ্ঠে বলে উঠল সোহান। ধমক খেয়ে সাথে সাথে নিজেকে ছাড়িয়ে নেয় মধুমিতা, আর বাতাসে উড়তে থাকা ওড়নাটা টেনে নিচে নামিয়ে নেয়। খোপাটাও খুলে গিয়েছে। অবাধ্য চুলগুলো সামনে এসে এলোমেলোভাবে উঠছে। এদিকে সোহান একটু আগে অজানা কোনো রমণীকে জড়িয়ে দিলেও এখন এক দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে। খোলা চুল বাঙালি মেয়েদের এত সুন্দর লাগে কেন? যেন মনে হচ্ছে দুনিয়াটা থেমে গেছে। তবে এই গোড়তার বেশিক্ষণ রইল। নিজের অনুভূতিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা তার খুব ভালো করেই জানা আছে। এই কে আপনি? আর একটু আগে আমাকে ঝাড়ি মারলেন কেন? সোহান যেতে নিয়েছিল, তবে মধুমিতার কথায় থেমে যায়। পিছন ফিরে তাকায় মধুমিতার দিকে। তখন ওড়নার নিচে থাকায় মধুমিতাকে চিনতে পারেনি, তবে এখন ঠিকই চিনতে পারছে। তবে মধুমিতায় হয়তো চিনতে পারেনি তাকে। চিনবেই কি করে? যে কয়বার এই বাসায় এসেছে সেই কয়বারই পড়াশোনার খাতিরে ঢাকায় ছিল সোহান। মহাপুরুষদের সুন্দরী নারীদের সাথে অযথা কথা বলাটা শোভা পায় না। এক কথা বলেই সোহান বাড়ির ভিতরে ঢুকে গেল। মধুমিতা হা করে তাকিয়ে আছে। ছেলেটার ইগো দেখিয়ে অপমান করলো নাকি সুন্দরী বলে সুনাম করলো কিছুই বুঝছে না সে। আর কিছু না ভেবেই সে বাসায় প্রবেশ করলো।
আর জমিদার বাড়িতে হরেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। মুরগির রোস্ট, পোলাও, গরুর গোশত থেকে শুরু করে খাসির মাংস কিংবা হরেক রকমের পায়েস, সেমাই, সব কিছু যেন ভরপুর রান্না হয়েছে। মনে হচ্ছে যেন বিয়েবাড়ির অনুষ্ঠান। মনে হবে নাই বা কেন, আজ কতদিন পর পুরো পরিবার একসাথে দুপুরের খাবার খাবে। মধুমিতার বড় চাচা সুহেল সরকার, তার 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়ে মুক্তা স্বামী নিয়ে দেশের বাইরে পাড়ি জমিয়েছে। ছোট মেয়ে সিনহা এবার 10ম শ্রেণীতে পড়ে। আর একমাত্র ছেলে সোহান সরকার, পেশায় একজন ডক্টর। মধুমিতার ছোট ফুপি শিফা, তার 1 মেয়ে ঝুমুর, 1 ছেলে যে বড় তার নাম মিরাব। সাথে তো মধুমিতার দাদা দাদি আছে। এতদিন পর সব ভাই বোনরা একসাথে হয়ে কত খুশি। ডাইনিং রুমে বসে সবাই আড্ডা দিতে ব্যস্ত। মধুমিতাও যেন সব ভাই বোনকে একসাথে পেয়ে খুব খুশি। মধুমুক্তা আপুকে খুব মিস করছে সবাই। আর সোহান হলো সবার বড়, সে একপাশে চুপ করে ডন কেয়ার ভাব নিয়ে ফোন টিপছে। এই মৌমাছির মধু, তোর চুল এত বড় কেন রে? তোরে কতবার বলছি আমারে মৌমাছির মধু ডাকবি না। ওর তো ঘাড়ের রক সব তেরা, বলে লাভ নেই মধু আপু। ওর তো পুরা মাথায় নষ্ট, নতুনের কি? এই পুরো গ্রুপ মিলে আমাকে পচালে ভালো হবে না, কিন্তু বলে দিলাম। পচাবো না কেন? তোর জন্য তো আমি একটা নতুন নামই ভাবছি। আজ থেকে তোর নাম মুরগির পায়ের নুপুর। বাহ, কি মেধা আমার! নোবেল পাওয়ার যোগ্যতা রাখে। পরে তুই গাইবি আর নাচবি। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, মুরগি মেলেছে পাখনা। আহা! থাক, বেচারিকে আর কেউ পচাবে না। ছোট আম্মু, দেখো সবাই আমাকে মানসিক নির্যাতন করছে। কার এত বড় সাহস রে আমার পরি মেয়েকে কথা শোনায়? ও পড়ি না ছোট আম্মু, ও হলো পেতনি। দেখো না চুলগুলো কেমন কোকড়ানো। সবাই এভাবেই নিজের মধ্যকার খুনসুটি দিয়ে আসে। আর সোহান যেন এসব চেঁচামেচিতে বেশ বিরক্ত হচ্ছে। সেও ওদের সবার স্বভাবের সম্পূর্ণ বিপরীত। তার সব সময় শান্ত পরিবেশে থাকা ভালো লাগে। গম্ভীর স্বভাবেরও বলা যেতে পারে। তবে চোখে চশমা পরে থাকা সিল্কি চুলের ছেলেকে চাইলেও কেউ ইগনোর করতে পারবে না। তবে সোহানকে এই মুহূর্তে ঝুমুর বাদে সবাই ইগনোর করে নিজেদের দুষ্টুমিতে ব্যস্ত। শুধু ঝুমুর একটু পর পর পানির গ্লাস হোক বা পায়েসের বাটি এটা ওটা এগিয়ে দিচ্ছে সোহানকে। এই বিষয়টা সিনহাও কিছুটা খেয়াল করছে। দুপুরের ভরপুর খাওয়া দাওয়া শেষে সবাই বাদ ঘুম দিয়েছে। তবে দোতলায় বারান্দাতে দাঁড়িয়ে আছে মধুমিতা। আইসক্রিম খেতে ইচ্ছে করছে তার। তবে এখন কাকে বলবে আনতে? গ্রামের বাড়িতে তো সচরাচর সবখানেই দোকানপাটও থাকে না। এক কাজ করা যায়, ফুপিকে রসমালাই বানিয়ে ফ্রিজে রাখতে দেখেছিল মধুমিতা। দুধে চুবিয়ে রাখা গ্লাসগুলো ঠান্ডা অবস্থায় খেয়ে আইসক্রিম এর মতোই লাগবে। মধুমিতাকে আর পাইকে দৌড়ে নিচে নামছিল, আবার কারো সাথে জোরে ধাক্কা। আউচ! আবার তুমি? মধুমিতার মনে পড়ল সকালের কথা। তখন সোহানি তাড়াহুড়া করে ঢুকছিল, তবে বকাটা দিয়েছে মধুমিতাকে। এখন প্রতিশোধ নেওয়ার সুযোগ। সোহানকে কিছু না বলতে দিয়েই এবার সেই বলা শুরু করলো। ইউ ননসেন্স! কে আপনি? দেখে চলতে পারেন না? আর আমার রুমের সামনে চোরের মতো ঘুরছেন কেন? একটু আইসক্রিমও খুঁজতে দিবেন না নাকি? এক কথায় বলেই মধুমিতা একটা বউ দৌড় লাগালো। ওকে আর পাইকে। সোহান পুরো ভেবেচিকে খেয়ে গেছে। সবসময় সে সবাইকে কথা শোনায়, আজ এই 2 দিনকার পিচ্ছি মেয়ে তাকে কথা শোনালো। আর কি বলল, সে চোরের মতো রুমের সামনে ঘুরছে। পাশের রুমটাই তো তার, নিজের রুমে যাবে না কি সে? এর বদলা সোহান সরকার ঠিকই পরে নিয়ে ছাড়বে। এদিকে বিকেলবেলায় সবাই ঠিক করছে আজ সবাই মিলে গ্রামের বড় জঙ্গলে ঘুরতে যাবে। ট্রুথ ও ডিয়ার খেলাও খেলবে সব ভাই বোন মিলে। তবে সোহান এসব খেলা যেতে চায় না, কিন্তু বাবা সুহেল এর জিদের কাছে হার মেনে ওকে ওদের দায়িত্ব নিতে হয়। ওরা সবগুলোই তো বাচ্চা বাচ্চা মেন্টালিটি নিয়েই থাকে, তাই সাথে ম্যাচিউরির কাউকে তো থাকা উচিত। সবাই অবশেষে জঙ্গলে এসে হাজির হলো। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে
খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন থুত আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা। গাছগাছালিতে ভরা ঘন জঙ্গলে আলো আসছে খুব কষ্ট করে। মনে হয় যেন সন্ধ্যা হয়ে গিয়েছে। একটা খোলা জায়গায় সবাই গোল হয়ে বসেছে, মাঝে একটা বোতল। এখন থুট আর ডেয়ার খেলার পালা। প্রথমে মীরা বোতল ঘুরালো, মুখের দিকে সিনহার দিকে এসে পড়ছে। ট্রুথ নাকি ডিয়ার? চুত। ক্রাশের নাম বল। মুরতাসিন আর হামজা। এরা তো পাকিস্তান ড্রামার নায়ক। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব তো। একটা থাপ্পড় দিয়ে ড্রামা দেখা বের করে দিব একদম। সামনে এক্সাম আর উনি পড়া বাদ দিয়ে ড্রামা দেখে। এই বয়সে ক্রাশ কি আবার? আহ ভাইয়া, এগুলো কেমন ব্যবহার? এর জন্যই তোমাকে আমরা আনতে চাইনি। নিজে তো পুরো আনরোমান্টিক হয়ে গেছো, আমাদেরও এমন বানাতে চাও নাকি? আমি বুড়ো আনরোমান্টিক? ঠিকই তো বলছি, এত বড় হয়েছে, না করছে প্রেম, না করছে বিয়ে। বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় ম্যানার্স ভুলে গেলি নাকি? নিজেই জানে না, আরেকজনকে শেখায়। সোহান কিছু বলতে যাবে, এর আগেই ঝুমুর চিল্লিয়ে বলে উঠল, মধুমিতা তোর গায়ে যোগ। এক চিৎকারের সবাই কানের পর্দা প্রায় ফাটিয়ে দিয়েছে। গাছে বাড়ি খেয়ে ওর চিৎকার আওয়াজ আবারও প্রতিফলিত হচ্ছে। সবাই চোখ বন্ধ করে কানে হাত দিয়ে মাথা নিচু করলো। এত জোরে তো 10টা বক্স একসাথে বাজালেও আওয়াজ হয় না। এদিকে ভয়ে মধুমিতা সিনহাকে এমনভাবে চেপে ধরেছে যেন, সোহান ভাইয়া হেল্প, ওকে ছাড়িয়ে নিজের কাছে নাও, দম আটকে গেল আমার। ওর দম যায়। যতই ঝগড়া করুক বনি তো। সোহান আর কিছু না ভেবে মধুমিতাকে ছাড়িয়ে নিজের কাছে নিল। মধুমিতার আর এত কিছুই হুঁশ নেই। ও সামনের ব্যক্তির বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। সোহান যেন মধুমিতার প্রতিটা কাঁপুনি অনুভব করতে পারছে। নিজেকে প্রচুর আনকমফর্টেবল লাগছে তার। কোনোদিন কোনো মেয়ে এতটা কাছে আসেনি তার। একটু পর মধুমিতা শান্ত হলে এক ঝটকায় সরে যায় সে। ইস কি লজ্জা! তার এমন রিয়াকশন দেখে সোহানসহ বাকি সবাই হেসে দিল। তুই এত ছোচা কেন রে? একটা ঘুষি দিব, এখানে রোমান্টিক কিছু হয়নি, দুর্ঘটনা শুধু। তবে সবার সাথে এবার সোহানও হেসে দিয়েছে মধুমিতার রিয়াকশন দেখে। মেয়েটা আসলেই বাচ্চা। এদিকে এই প্রথম সোহানকে হাসতে দেখলো মধুমিতা, তবে লজ্জায় আর দ্বিতীয়বার তাকায়নি। এদিকে একে তো সবাই এসেছে বিকেলের দিকে, এখন আবার প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। সবাই তাই বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মাঝপথে ব্রিজ পার হতে হয় একটা নদীর উপরে। ব্রিজের পরিবেশটা খুব সুন্দর। একটা বড় দোকানও আছে সেখানে। সোহান কি যেন ভেবে সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে এলো একটা করে। সবাই আইসক্রিম পেয়ে খুব খুশি। সন্ধ্যা শেষে রাত নামলো। আকাশের পূর্ণিমার চাঁদ। সবাই বাড়ির উঠোনে বসে গল্প করছে। এই রাত আবার কতদিন পর আসে কে জানে। কাল আবার মধুমিতা ঢাকার উদ্দেশ্যেও রওনা দিবে। হোস্টেলে উঠতে হবে। পড়াশোনায় এমনিতেই গাফলতি হয়েছে অনেক, তবে কারোই আলাদা হতে ইচ্ছে করছে না। না ভাইয়া, তার সম্ভব না। আপুর সমস্যা হলে সোহান ভাইয়া তো আছেই। সবাই সিনহার কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকায়। কি বলে এই মেয়ে? সোহানও ব্রু কুচকে তাকিয়ে আছে ওর দিকে। সিনহা বুঝতে পেরে কথাটা ঘুরিয়ে নেয়। না মানে, সোহান ভাইয়াও তো ঢাকায় থাকে, তাই বললাম। হ্যাঁ তো, আমি কারো দায়িত্বের বোঝা টানতে? তো আমি কি কাউকে বলেছি আমার বোঝা টানতে নাকি? আজব, কিছু মানুষ সবসময় বেশি বুঝে। ব্যাস ব্যাস হয়েছে। এই মৌমাছির মধু, তুই না খুব ভালো মেহেদি দিতে পারিস, দিয়ে দিবি আমাকে? এই যে নিয়ে এসেছি। দে। মধুমিতা এক এক করে সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছে। মীরাবের নাকি মেহেদি দিতে ইচ্ছে করছে, তাই মধুমিতা ওর হাতটা টেনে কোলে নিয়ে মেহেদি দিয়ে দিচ্ছে। তবে সোহানের কেন জানি বিষয়টা ভালো লাগেনি, তাই সে সেখান থেকে উঠে ঘরে চলে গেল। ভাবি, আমার কথাটা একবার ভেবে দেখবেন কিন্তু। খুব বিনয়ের সাথে কথাটা বলল মরিয়ম বেগম। ভেবে তো দেখবই ভাবি, তবে আপনি তো সব জানেনই আমার বাচ্চা মেয়ের উপর দিয়ে গত কিছুদিন কি ঝড়টাই না গিয়েছে।
তাই এসব ব্যাপারে আমি ওকে এখন কিছু বলতে চাই না। এখন কেন বলবেন? কিছুদিন যাক, তখন না হয় বুঝিয়ে বলবেন। ঘরের মেয়ে আমরা দূরে কেন দিব? ঘরের মেয়ে ঘরেই রেখে দিব। তাদের এসব কথার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে সিনহা। এই একটা বাজে স্বভাব ওর, সবার কথায় শুধু আড়ি পাতা। তাদের দেখার আগেই আবার আস্তে করে সরে গেল সে। তার ছোট মাথায় যা বুঝার সে বুঝে গিয়েছে। পরের দিন সকালে আজ মধুমিতা ঢাকায় ফিরে যাবে। সব ব্যাগ গুছিয়ে বিদায় নিচ্ছে সবার থেকে। সোহানেরও আজ না চাইতেও ঢাকা ফিরতেও হচ্ছে। বাবার করা আদেশ, হোস্টেলে ঠিকভাবে মধুমিতাকে পৌঁছে দিয়ে তবেই নিজের ফ্ল্যাটে যেতে পারবে সোহান। তাই সে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর একটা অটো আসলো ওদের নিতে। এই অটো সোজা গিয়ে রেল স্টেশন গিয়ে থামবে। ট্রেনে করে ঢাকায় যাবে ওরা। মধুমিতা তো খুব খুশি, এই প্রথম ট্রেনে উঠবে সে। 90 দশকের কত প্রেমের গল্প আর উপন্যাস ট্রেনে হওয়া প্রেম সম্পর্কে শুনেছে, সেই হিসাব নেই। এখন কোনোভাবেই নিজেও তেমন কাউকে পেয়ে গেলেই হয়। ট্রেন চলছে তার নিজের গতিতে। মধুমিতা জানালার পাশের সিটে বসছে। পাশেই সোহান কিছুটা দূরত্ব বজায় রেখে বসছে। সামনে এক বয়স্ক দাম্পত্য বসে আছে। মধুমিতা জানালা দিয়ে তাকিয়ে বাইরের গতি দেখছে। কোন ফাঁকে যে চুলগুলো খুলে গিয়েছে খেয়াল নেই। সামনে পাল্লা দিয়ে উঠছে সেগুলো। সোহান কিছুটা বিরক্ত হয়েই বলে, তোমার কি কোনো হিজাব নেই? আছে কেন? বাইরে চলাফেরা করলে হিজাব পরবে, নয়তো চুলগুলো এমন টাইট করে বাঁধবে যেন প্রয়োজনে ছিঁড়ে না। আচ্ছা। সামনে বসে থাকা বয়স্ক দাম্পত্য ওদের কথা শুনে মুচকি মুচকি হাসছে। একজন বোরকা পরা, আরেকজন পাঞ্জাবি, মাথায় টুপি। দেখেছ গিন্নি, ঠিক আমাদের মতো এক সময় আমরাও এমন ছিলাম। মনে আছে কোথাও গেলে কিভাবে আমি তোমার কাপড় পরার বিষয়ে খেয়াল করতাম? তার বলতে, তা বাবা বিয়ে হয়েছে কতদিন হলো? তাদের কথা শুনে দুজনেই কিছুটা হতভম্ব হয়ে পড়ল। একে অপরের দিকে তাকালো। এই স্বামী স্ত্রী হয়তো তাদের কাপল ভাবছে। না না দাদি, আপনি ভুল ভাবছেন। ইনি আমার চাচাতো ভাই হয়, আমার স্বামী না। হ্যাঁ হ্যাঁ, আমরা অবিবাহিত। থাক থাক, আর বলতে হবে না। আমরা এখন বুড়ো হলে কি হয়েছে, একসময় জমিয়ে প্রেম করতাম। লুকিয়ে লুকিয়ে কত দেখা করেছি ট্রেনে। তোমার তো তাও চাচাতো বলেছ। একবার তোমার দাদি এক শিক্ষকের সামনেও পড়েছিল। সে দিনগুলোর কথা কি বলবো আর। চিঠিতে কত কথা হতো আমাদের, কখনো কখনো চিঠি আসতো, এত দেরি হতো যেন মন চাইতো গিয়ে জেনে আসি কি লিখেছে। দোয়া করি তোমরা যেন ভালোবাসার পূর্ণতা পাও। মধুমিতা কি করবে না বুঝে অসহায় দৃষ্টিতে সোহানের দিকে তাকালো। সোহানও বুঝে গিয়েছে এদের আর বলে বোঝানো যাবে না। তাই প্রসঙ্গ এড়াতে সে তাদের রুমটার বাইরে চলে গেল। মধুমিতা অবশ্য এই সুযোগে তাদের লাভ স্টোরি শুনতে ব্যস্ত। কিছুক্ষণ পর সোহান ঝালমুড়ি, আলুর চপ, হাবিজাবি নিয়ে এসেছে সবার জন্য। মধুমিতা না বললেও ও বুঝছে এত সময় ওর খিদে লেগেছে নিশ্চয়ই। ঝালমুড়ি দেখে তো মধুমিতা অনেক খুশি। ঢাকায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেল। এই দাম্পত্য এই স্টেশনে নামবে না, পরেরটায় নামবে। তাই তাদের থেকে বিদায় নিয়ে মধুমিতা আর সোহান নেমে যায় নিজেদের গন্তব্যস্থানে। চারপাশে জমে থাকা পানি আর ভেজা ভেজা পরিবেশ দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। সোহান আর মধুমিতা পাশের রেস্তোরাঁয় কিছু খাওয়া দাওয়া করে নিল। এবার মধুমিতাকে হোস্টেলে দিয়ে সোহানের নিজের ফ্ল্যাটে যাওয়ার পালা। নামার আগে অবশ্যই মধুমিতা সোহানকে একটা থ্যাঙ্কস জানিয়েছে। তারপর হোস্টেলের গেট দিয়ে ঢুকতে গেল। মধুমিতা ভাবছে আর হয়তো সোহানের সাথে দেখা হবে না, তবে সোহান ভাবছে অন্য কিছু। একটা ডেভিল হাসি দিয়ে সে তার ফ্ল্যাটে চলে গেল। অনেক দিন পর আজ ভার্সিটিতে ক্লাস করতে যাচ্ছে মধুমিতা। সাথে বান্ধবী মিস মিউ আছে। ভার্সিটিতে নাকি এই ডিপার্টমেন্টে নতুন স্যার এসেছেন, ঢাকা মেডিকেলের ডাক্তার। দুজন মাঠে হাঁটছে আর কথা বলছে। মুরগি খাই ধান, নতুন স্যার আমার জান। পাগল হলি? দুধ মাখন দই খাই, আমি শুধু নতুন স্যারকেই চাই। আরে কি সব হাবিজাবি কবিতা শুরু করলি? দোস্ত, তুই এই কয়দিন ছিলি না, ভার্সিটিতে নতুন দুজন স্যার এসেছে। একজন আমাদের ডিপার্টমেন্টের, অন্যজন আরেক ডিপার্টমেন্টের। দুজনই যা দেখতে।
স্যাররা বাবা মায়ের সমতুল্য, তাই এসব ঢং বাদ দিয়ে পড়ায় মনোযোগ দে, সামনে এক্সাম। এমন সময় হঠাৎ মিস মিউর গায়ের উপর কেউ এক বালতি জল ঢেলে দিল। কোন ডগি রে? ডগি না, আমরা। দুজনে পিছ ফিরে দেখে একদল ছেলে মেয়ে। বুঝতে আর বাকি নেই কিসের পাল্লায় পড়েছে তারা। ভার্সিটিতে পড়তে আসবে, রেগিং এর পাল্লায় পড়বে না এমন খুব কম ছেলে মেয়ের সাথেই হয় আজকাল। এখন এই গ্রুপে 3টা ছেলে আর 2টা মেয়ে আছে। একজন ভার্সিটির প্রিন্সিপালের ছেলে রুদ্র, সাথে 2 বন্ধু স্বপন আর আয়ান। মেয়ে দুটোর নাম আরু আর রুশি। দুজনেই ছোট ছোট ড্রেস পরা, উপরের ইউনিফর্ম। রুশির চুল বব কাট করা ছোট ছোট, দেখতে চাইনিজদের মতো। এই মেয়েরা এদিকে আসো। থাক, সরি বলতে হবে না, আমি খুব দয়ালু, মাফ করে দিচ্ছি। হোয়াট? কি বলছো এসব? কে কাকে মাপ করবে? ও মা, আপনারা তো আমাকে সরি বলতেই ডাকলেন। ওই যে একটু আগে ভুলে পানি দিলেন। ভুলে পানি দিয়েছি তাকে বলল। ভুলেই দিয়েছেন জানি, নয়তো আমার সম্পর্কে না জেনে দিয়েছেন, জানলে হয়তো দিতেন না। ওই মিশু, এখন অন্তত ঝামেলা করিস না। তুই মার্শাল আর্ট জানোস, তাই সব কিছুতে নাক গলাস না। কি বললিস? আর বলিস না, ও একটু এমনি। তুই কি আমাকে তুই করে বললি? হ্যাঁ বললাম। কেন, তুই আমাদের ক্লাসমেট না? না হলে তুই করে বলছিস কেন? আমিও বললাম। ইউ ব্লেডি বিস, আই উইল কিল ইউ। থাম আরু। রুদ্র পা থেকে মাথা অবধি মিস মিকে দেখে নিল। অত্যাধুনিক পোশাকের ছোঁয়া না থাকলেও মোটামুটি একটা লং স্কার্ট আর ফুল হাতার শার্ট, উপরে গলায় পেঁচে দেওয়ার ওড়না, মাথায় ছোট একটা হিজাবও আছে দেখি। মেয়েটার সাহস আছে মানতে হবে। পাশের মেয়েটার থেকে এই মেয়েটাকে বেশ মনে ধরেছে রুদ্রর। নাম কি তোমার? আশফি জাহান মিশমি। আপনার? সিনিয়রদের পাল্টা নাম জিজ্ঞেস করছো? আরে থাম, মাহিয়ান রুদ্র। কোন ইয়ার? ফার্স্ট। ও, পানি দেওয়ার জন্য সরি, এখন যাও। ইটস ওকে। মধুমিতা মিস মিউকে টেনে নিয়ে ক্লাসের দিকে চলে গেল। এই মেয়ের বেশি সাহসের জ্বালায় মধুমিতা শেষ। বাকিরা তো হা করে রুদ্রের দিকে তাকিয়ে আছে। সেই রুদ্রের সামনে কেউ একটা বাড়তি কথা বলতে তার খবর হয়ে যেত। সেই রুদ্র আজ কি হলো? ডুট, কি হলো এটা? কোনটা কি হলো? এই যে মেয়েটাকে লাই দিয়ে মাথায় উঠিয়ে নাচালি। লাই কই দিলাম, জাস্ট একটু কথা বললাম আর কি। ডাল মে কুছ কালা হে। ডাল মে কুছ কালা হে। থাম তো, আমি ভাই সোজা কথার মানুষ। মেয়েটাকে ভালো লেগেছে, ওর ব্যাপারে খোঁজ নিয়ে দেখতো। চল এখন ক্লাসে যাই, সময় হয়ে গিয়েছে ক্লাসের। ক্লাসে বসে বসে গল্প করছে মিসমি আর মধুমিতা। কাল সকালে দুজন নীল খেতে যাবে, কিছু গল্প আর উপন্যাসের বই কিনবে। কাল ভার্সিটি বন্ধ। এসব কথা বলতে বলতে কখন যে স্যার এসেছেন তা দুজনের খেয়ালই নেই। বসেছেও একদম লাস্ট বেঞ্চে। এদিকে স্যার ক্লাসে ঢুকে দেখে সবাই দাঁড়িয়ে, শুধু দুজন এখনও জমিয়ে আড্ডায় ব্যস্ত। স্যার সবাইকে বসতে বলে চোখের চশমাটাকে আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিল। ক্লাসের কিছু মেয়েরা তো হা করে তাকিয়ে আছে। স্যার সামনের বইটা মুখের সামনে ধরে পাতা উল্টাতে লাগলো। মিস মধুমিতা এবং তার পাশের জন কাইন্ডলি একটু দাঁড়াবেন। হঠাৎ নিজেদের কথা শুনে মধুমিতা ও মিসমিউ একটু হটকচিয়ে গেল। আরে সামনে বই নিয়ে কে দাঁড়িয়ে আছে? স্যার হয়তো কখন এলো। अब हम दोनों का क्या होगा ভাতিজি? চুপ কর। সরি স্যার, আর হবে না। আমরা আসলে খেয়াল করিনি যে আপনি এসেছেন। পুরো ক্লাসে ওদের কথা শুনে হেসে দিল। এই এক ধরনের ছাত্ররা সব ক্লাসেই থাকবে, কারণ ছাড়াই শুধু হাসবে আর দাঁড়িয়ে থাকা লোকদের বিবৃতকর পরিস্থিতিতে ফেলবে। এবার স্যার তার মুখের উপর থেকে বইটা সরালো। মধুমিতা তো অচমকা এই চেহারাটা দেখে চমকে গিয়েছে পুরো। সোহান ভাইয়া আপনি? বাহ, এক তো স্যার ঢোকার পরেও গল্প করলেন, এখন আবার স্যারকে ভাই বলে ডাকছেন। ন্যূনতম ম্যানার্স দেখি আপনার মাঝে নেই। এই আব্বুল, স্যারকে ভাই বললি কেন? তোর কাজিন নাকি কোনো? আরে এই তো আমার সোহান ভাইয়া, যেই খরুচের কথা বলছিলাম, খালি চিল্লায়। লড়ে লাগ গেই। গেট আউট। কিন্তু আই সেড গেট আউট। ম্যানার্স শিখে তারপর ক্লাস করতে আসবেন। মধুমিতা তো ধমক খেয়ে পুরো কান্না করে দিবে এমন অবস্থা।
মিসমি সব সালাম দিতে মধুমিতাকে টানতে টানতে নিয়ে গেল ক্লাসের বাইরে। কি রে, কষ্টে কেঁদে দিয়েছিস? এখন মজার মুডে নেই আমি। কুল বেবস, বড় বড় ভার্সিটিতে এমন ছোট ছোট ব্যাপার হয়েই থাকে। যাই বলিস, সোহান স্যার কিন্তু খুব হ্যান্ডসাম। কে হ্যান্ডসাম? হঠাৎ দুজনের মাঝে মাথা ঢুকিয়ে দিল রুদ্র। আপনি কাবাবে হাড্ডি হতে কোথা থেকে আসলেন? যাকে খুশি বলেছি, আপনার কি? আমারই তো সব কিছু না। কাল আমরা ফ্রেন্ডরা নীলক্ষেত যাব, ভাবলাম তোমরা তো নতুন, তোমাদেরও নিয়ে যাই। কিন্তু ভাইয়া, ক্লাসে তো সবাই নতুন, শুধু আমরা কেন? ঠিক বলেন, আমরা কেন? মানে সকালে পানি দিলাম না, তাই সরি হিসাবে এমনটা বললাম। মধুমিতা না বলতেই যাবে, কিন্তু মিসমি চিল্লিয়ে বলল, যাব। মিশু, আরে থাম তো, আমরা তো এমনিতেও কাল যেতে চেয়েছিলাম, তাদের সাথে গেলেই বা কি, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? ওকে ডান, আজ তা হয়ে গেলাম। রুদ্র যেতে দেরি মধুমিতার মিসমিকে কিল ঘুষি মারতে দেরি না। আরে আরে কি করছিস, থাম না। এসব কি মিশমি? রাগ করছিস কেন? কেউ আমার উপর ফিদা হয়ে বসে আছে, আমি একটু ফায়দা নিব না? আমিও বুঝেছি সে তোকে পছন্দ করে, তাই বলে তুই তার ফিলিংস নিয়ে মজা নিবি নাকি? আমি কখন বললাম আমি মজা নিচ্ছি? মানে? মিসমি কিছু না বলে রহস্যময় একটা হাসি দিয়ে বলল হোস্টেলে ফিরে যেতে। দুজনে তাই করলো। আজ আর ক্লাস করার মুড নেই। এদিকে ক্লাস শেষ করে বের হয়ে সোহান মধুমিতাকে খুঁজছে। মাঠের কোথাও তার নেই। একটু বেশি বলে ফেলছে হয়তো, তবে সোহান তো জাস্ট ওই দিন সিঁড়িতে মধুমিতা যা বলেছিল তার বদলাটা নিয়েছে। আচ্ছা, মেয়েটা আবার কান্না করে দেয়নি তো? করলে করুক, সোহানের কি। কিন্তু তবুও দূর, সোহানের আর কিছু বলার লাগছে না। মনের মাঝে যেন মনের বিরুদ্ধেই যুদ্ধ চলছে তার। পরের দিন সকালে পাখির কিচিরমিচির আওয়াজ। রুমের জানালার পাশে বসে আছে মধুমিতা। সারাদিনের ব্যবসা গরম আবহাওয়ার মাঝে এই সকালের সময়টা যেন একটু স্বস্তি দেয়। তবে গতকাল রাতে মায়ের সাথে ফোনে কথা বলার পর মনটা একটু খারাপ। মায়ের নাকি শরীরে তেমন একটা ভালো না। কিন্তু আসলেই তো সবে পরশু, আর এক সপ্তাহ পর ভার্সিটিতে কিছুদিনের জন্য বন্ধ আছে। তার আগেই যাওয়া হবে না হয়তো। একটা গোল্ডেন কালারের শাড়ি পরছেন মিসমি, মাথায় ম্যাচিং করা একটা হিজাব, কাঁধে ঝুলানো সাইড ব্যাগ, আর মধুমিতা তার সাধারণ গেট আপসেই আছে, একটা নর্মাল 3 পিস। দুজনেই সকাল সকাল সামনের বড় রাস্তার মোড়ে ওয়েট করছে রুদ্রর জন্য। নিজের কালো গাড়িটা নিয়ে রুদ্র হাজির। গাড়িতে উঠতে বলল, আমরা তো রিকশায় করে যাব বলেছিলাম। আজ একটু কষ্ট করে গরিবের গাড়িতেই না হয় গেলেন। আচ্ছা সমস্যা নেই, দরজাটা খুলেন, টান দিব কিভাবে? অতঃপর দুজনে গাড়িতে উঠে গন্তব্যস্থলে রওনা দিল। তবে কেউ একজন যে পাশের টঙে বসে বসে চা পান করছে আর তাদের দেখছে, এই জিনিসটা সবার অজানা। নীলক্ষেত, এখানে এক এরিয়াতে আগেও কয়েকবার এসেছে রুদ্র, তাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে ওদের কোন দোকানে ভালো উপন্যাসের বই পাওয়া যায়, কোথায় দাম কত ইত্যাদি। মিসমি আর রুদ্র একসাথেই হাঁটছে আর কথা বলছে। মধুমিতা কিছুটা পিছনে। সিঙ্গেল ছেলে মেয়েদের এই একটাই যন্ত্রণা, কোনো কাপলের সাথে আসলেও সবার মাঝে থেকেও তারা অসহায় এতিমের মতো চলে। মধুমিতারও অবস্থাটা ব্যতিক্রম নয়। কিছুক্ষণ পর মধুমিতা একটা স্টাইলের সামনে থামলো। না না, বইয়ের দোকান না, বইয়ের দোকানের পাশে ছোট করে একটা কসমেটিক্সের দোকান। মধুমিতার এক মুঠো চুড়ি খুব পছন্দ হয়েছে। কাছে গিয়ে দাম জিজ্ঞেস করলো। 800 টাকা। মধুমিতা কোনো রকম জানটা নিয়ে সরে এসেছে। এক মুঠো চুড়ির এত দাম হতে হবে কেন? এখন চুড়ি কিনলে বই কেনার টাকার গরমিল হবে, তার চেয়েও ভালো বইয়ের দোকানেই যাই। মধুমিতা তাকিয়ে দেখে মিসমি অনেকটা রোদে চলে গিয়েছে। মধুমিতা তাই ওর কাছে না গিয়ে পাশের একটা দোকানে ঢুকে। নানান বই সারি সারিভাবে সাজানো, বসে পড়াও যাবে দেখছি। মধুমিতা হুমায়ুন স্যারের হিমু উপন্যাসটা কিনলো, সাথে ইলমা আপুর পদ্মমীর উপন্যাস, আরও কয়েকজন রাইটারের বই কিনে নিল। সবই রোমান্টিক জনরার। একটা শুধু হরর বই কিনতে হবে, তবে তেমন ভালো বই খুঁজে পাচ্ছে না। এমন সময় কেউ একজন ওর সামনে একটা বই খুলে ধরলো আর বলল, ইউ ক্যান ট্রাই দিস।
মধুমিতা পাশ ফিরিয়ে তাকায়। চোখে কালো একটা সানগ্লাস পরা, মুখে চাপধারী, চুলগুলো কিছুটা বড় বড়। একটা নীল কোট পরিহিত যুবক দাঁড়িয়ে আছে পাশে। আগে কখনো এই ছেলেকে দেখছে বলে মনে পড়ছে না, তবে কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। হাই, আমি রাফসান। এই দোকানটা আমার, আর এরা সব আমার কর্মচারী। ও আই সি। বই প্রেমী মনে হচ্ছে, চাইলে এই বইটা ট্রাই করতে পারেন। ধন্যবাদ। মিস মধুমিতা, নামটা সুন্দর। আপনি আমার নাম জানলেন কি করে? আমার আশেপাশের সবার খুঁটিনাটি তথ্য আমার কাছে থাকে, আর আপনি তো স্পেশাল। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ফান করলাম। এই যে একটু আগে ক্যাশ মেমোর ওইখানে নাম লিখলেন, সেখান থেকে দেখলাম। ও, আমি তবে আসি। আমার বাইক আছে, চাইলে আপনার বাসায় ড্রপ করে দিতে পারি। নো থ্যাঙ্কস, আমার ফ্রেন্ডসরা আছে, আমি যেতে পারবো। মধুমিতা সেখান থেকে চটজলদি কেটে পড়ল। লোকটা অদ্ভুত। এদিকে মধুমিতার যাওয়ার দিকে রাফসান এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠোঁটের কোণে রহস্যময় হাসি। ইটস টাইম ফর রিভেঞ্জ বেবি। আমি যেটা চাই আমি ঠিক সেটা পেয়েই যাই, নয়তো আদায় করে নেই। রুদ্র এক হাতে 3টা শপিং ব্যাগ, আরেক হাতে 4টা। বেচারা আর হাঁটতে পারছে না। মিসমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চকলেট জুস খাচ্ছে। মধুমিতা দূর থেকে ওদের দেখে কাছে এলো। দেখে রুদ্র বেচারা ঘেমে শেষ, চোখে পানি টলটল করছে। মনে হয় ফকির বানিয়ে দিয়েছে ওকে। কিরে, এসব কি? ওই একটু শপিং করলাম আর কি। বললাম কেনাকাটা করতে ইচ্ছে হচ্ছে, রুদ্র বলল করো, বিল আমি দিব, তাই আর কি। বই কিনতে এসে কি কি কিনলি? বেশি কিছু না, 2টা 3 পিস, একটা শাড়ি, 3 ডজন চুড়ি, 1 বক্স মেকআপ কিট, 2টা টায়রা, 2 জোড়া জুতা। ও তার সাথে হালিমও নিলাম, তোর তো পছন্দ। হোস্টেলে গিয়ে খাবো, আর আমি তো হাবিজাবি খেয়েইছি। আর বই? বই তো কেনা এখনো বাকি। আচ্ছা আজ থাক, আরেকদিন বই কিনবো। রুদ্র, আরেকদিন আসবে আমার সাথে? মানে শরীরটা খারাপ লাগছে, কাল হয়তো পারবো না। কালকের কথা কখন বললাম? 1 সপ্তাহ পর ভার্সিটি বন্ধ, তখন না হয়। থাম তো। আচ্ছা ভাইয়া চলেন, আর কিছু কিনতে হবে না। সারা রাস্তা আর রুদ্র একটা কথাও বলেনি, অথচ আসার সময় সে কি গল্প। মিসমিও বুঝছে ডোজটা বেশি হয়ে গেছে, এত নিতে পারবে না ও। হোস্টেলের সামনে আসতেই মধুমিতা আগে ভাগে গাড়ি থেকে নেমে চলে যায়। মিসমি নামতে গিয়েও থেমে যায়। কিছু বলবে? আজ একটু পরীক্ষা করে নিলাম, আপনার ধৈর্য কেমন, সারা জীবন পারবেন নাকি? মানে? সব কথা বলতে হয় না, কিছু বুঝে নিতে হয়। মিসমি গাড়ি থেকে নেমে চলে গেল। রুদ্র এক পলকে তাকিয়ে রইল তার দিকে। তবে কি রুদ্র যা ভাবছে মেয়েটা তাই বুঝলো? দেখতে দেখতে প্রায় 1 সপ্তাহ কেটে গিয়েছে। সোহানের সাথে মধুমিতা ওই দিনের পর থেকে আর একটাও কথা বলেনি। ক্লাস টাইমে শুধু ক্লাস করছে চুপচাপ। সোহান কয়েকবার আগ বাড়িয়ে কথা বলতে আসলেও মধুমিতা এড়িয়ে চলছে। এইদিকে মিসমির সাথে রুদ্রের প্রেমটাও বেশ জমছে। আজ সবাই যে বাড়িতে বেড়াতে যাবে, মিসমির তাই মন খারাপ। এর অবশ্যই একটা কারণ আছে, মিসমি অনাথ। মধুমিতা তাই জোর করছে খুব ওর সাথে যেতে। তবে মিসমি যাবে না, রুদ্র তো আছেও ওর জন্য। তাই শেষমেশ মধুমিতা একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে মধুমিতা, কানে মোবাইল। ও পাশ থেকে বড় আম্মু সোহানের মা বলে দিচ্ছে কোন গাড়িতে উঠবে। মধুমিতা আবার রাস্তাঘাট তেমন চিনে না। আসার সময় তো ট্রেনে করে এসেছিল সোহানের সাথে। সোহানের মায়ের কথা মতো একটা বাসে উঠে পড়ল সে। 3 নম্বর সারিতে এক পাশে 2টো সিট ফাঁকা, ওখানে জানালার পাশে সিটটায় বসলো সে। কিছুক্ষণ পর বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেল সে। এই আরেক ঝামেলা, গাড়িতে উঠলেই তার ঘুম। এইদিকে তার পাশে যে কোন ছেলে এসে বসেছে তার দিকে খেয়াল নেই। অনেকটা পথ পেরিয়ে গাড়িতে তেল দেওয়ার জন্য এক জায়গায় থামলো বাস। মধুমিতার ঘুম ভাঙল। জেগে বুঝলো সে অপরিচিত কারো কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছিল। তাড়াতাড়ি সরে যায় সে। উপরে তাকিয়ে ভূত দেখার মতো চমকে যায়। আপনি? অন্য কাউকে এক্সপেক্ট করেছিলে নাকি? না মানে, আপনিও বাড়ি যাচ্ছেন? ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই বাড়িটা আমারও। বড় ছেলে হওয়ায় একটু বেশি আমার। তুমি তো বিয়ে করে পরের বাড়ি চলে যাবে।
তাই ওই বাড়িকে বাবার বাড়ি বলবে, তোমার বাড়ি হবে তোমার শ্বশুর বাড়ি। মধুমিতা কিছু না বলে মুখটা ফুলিয়ে অন্যদিকে ঘুরে। এই ছেলেটা সবসময় তাকে কথা শোনায়। সোহান ওর চেহারাটা দেখে হাসছে। মেয়েটা কিউট, বাসে তেল ভরতে সময় লাগবে। সোহান এই ফাঁকে বাইরে গিয়ে পাশের হোস্টেলে থেকে 2 প্লেট গরম খিচুড়ি নিয়ে এলো। বাসে কম বেশি সবাই তাই খাচ্ছে। এখানকার খিচুড়ি খুব ভালো। সোহান আগে যেই কয়বার ঢাকা থেকে গিয়েছে সেই কয়বারই খেয়েছে। নেও, কি? খুলো দেখি। না, খাবো না। যে আমাকে বারবার কথা শোনায় তারটা খাই না। ওকে, নো প্রবলেম। সোহান বসে বসে নিজের ফ্ল্যাটটা ফাঁকা করছে। কেমন লোক রে বাবা, আরেকবার সাধবে না। মধুমিতার খিদেও পেয়েছে। নিচ থেকে এখন কিছু এনে খেয়ে আবার লজ্জা পেতে হবে। কিন্তু নাকের কাছে গ্রান্ত লুঙ্গি ড্যান্স করছে। এই তো আরেকবার ডিমে কামড় দিল। এই জানালার গ্লাস দিয়ে আমায় দেখো কেন? আপনাকে কোথায় দেখলাম? আজব, বাহির দেখছি। শেষবারের মতো বলছি, ঢং না করে খেয়ে নাও। মেয়েদের বাড়তি ঢং আমার ভালো লাগে না। আপনি বললেই আমাকে শুনতে হবে বুঝি? যদি না খাই কি করবেন? কুলে বসিয়ে খাইয়ে দিব। কুলে বসে খাবা? মধুমিতার চোখ বড় বড় হয়ে গিয়েছে সোহানের কথা শুনে। এটা কেমন কথা? লোকটা লজ্জা নেই নাকি? আবার এত জোরে বলেছে যে বাসের সবাই তাকিয়ে আছে। সোহান নিজেও কিছুটা হস্তত্ব বোধ করলো। মুখ ফসকে কি যাতা বলছে। এই মেয়ের সামনে যেন তার আরেকটা পার্সোনালিটি জেগে ওঠে। মধুমিতা তাড়াতাড়ি খিচুড়ির প্লেটটা পাশ থেকে ছো মেরে নিয়ে খেতে শুরু করে। একটু পর সোহান একটা কোন আইসক্রিম আর কিছু হাবিজাবি নিয়ে আসছে মধুমিতার জন্য। ধরো, তোমার তো আবার খাওয়ার পর মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না। তেমন কিছু পাইনি, তবে এইটা টেস্ট করো। লোকটাকে কিছু না বললেও মনের কথা বুঝে কিভাবে? থ্যাঙ্কস। বারবার থ্যাঙ্কস দিবে না তো, শুনতে ভালো লাগে না। খাও। আর রাস্তায় জ্যাম পড়বে একটু পর। বাড়ি যেতে যেতে রাত হবে হয়তো। রাতের আকাশে আজ অর্ধচাঁদ দেখা যাচ্ছে। বাসের লাইটটাও বন্ধ। মধুমিতা জানালার পাশে সিটটায় বসে এখনও হেলান দিয়েই ঘুমাচ্ছে। কিছু চুল উড়ে এসে কপালে পড়ছে বারবার। সোহান চুলগুলো কানের পিছে গুজে মাথাটা নিজের বুকের উপর রাখলো। এমন কেয়ারলেস কেন মেয়েটা? জানালার বাইরে প্রায় অর্ধেক মাথা বের হয়েছিল। সোহান মধুমিতাকে বুকে রেখে দেখে ওর শরীরটা হালকা গরম। জ্বর আসবে নাকি মেয়েটার? কপালে হাতের উল্টো পিঠ দিয়ে দেখে আসলেই গরম হচ্ছে শরীরটা। কোটটা গায়ের উপর দিয়ে ডেকে দিল। আর একটু ঘুমাক মেয়েটা। কিছুক্ষণের মধ্যেই মেইন রাস্তা ছেড়ে চিকন রাস্তায় গিয়ে বাসটা থামবে। তখন না হয় জাগাবে ওকে। কানে হেডফোন লাগাতেই সোহান গান শুনতে লাগলো। রোদে পোড়ায় রোমিও চেহারা তুমি বুঝলে না। আমার ইশারা লোকে পাগল বলুক, মাতাল বলুক, আমি তোমার পিছু ছাড়বো না। ডাল মে কুছ কালা হে। এই ভাই, আয়া পড়ছি, নামেন, কে নামবেন? বাস হেল্পারের ডাকে নড়ে বসে সোহান। মধুমিতাকে ডেকে তুলে ইশারা দিয়ে বুঝায় নামতে হবে। মধুমিতাও আস্তে করে উঠে দাঁড়ায়। সোহান ওকে নিয়ে গাড়ি থেকে নামে। সোজা অটোতে করে বাড়িতে গিয়ে পৌঁছে। বাড়ির সবাই হয়তো ভাবছে এত দেরি যেহেতু হচ্ছে আসতে হয়তো বোর হবে। তবে সোহানের মা এখনও ড্রয়িং রুমেই বসে জিমছে। মধুমিতাকে নিজের রুমে পাঠিয়ে সোহান ওর মায়ের সাথে কথা বলতে লাগলো। মধুমিতার জ্বরের ব্যাপারেও বলল। সোহানের মা নিজে না গিয়ে সোহানের কাছে ঔষধ দিয়ে বলল মধুমিতাকে খাইয়ে দিতে। সোহান কিছুটা হস্তব্দ বোধ করলো। তার মা নিজে না গিয়ে সোহানকে কেন এত রাতে অন্য মেয়ের রুমে পাঠাচ্ছে? মায়ের কথাবার্তা শুনে মনে হলো তার হাবভাব তেমন একটা ভালো না। কি মতলবে ডাকলো কে জানে। সোহান আর কিছু না ভেবে ওষুধ নিয়ে মধুমিতার রুমে গেল। দরজাটাও খোলা। পরপর কয়েকবার নক করলো কিন্তু কোনো আওয়াজ নেই। শেষে নিজেই দরজা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলো। দেখে মধুমিতা গায়ে চাদর দিয়ে শুয়ে আছে, চুলগুলো পুরো ভিজা। এত রাতে আবার গোসল করতে কে বললো ওকে? মধুমিতা ওঠো। আরে ওঠো একটু,
ওষুধ খেয়ে আবার ঘুমাবে। মধুমিতা আস্তে আস্তে চোখ খুলল। ভালো করে খেয়াল করে দেখো, এটা সোহান। চটজলদি উঠে বসে মাত্র গোসল করে গেঞ্জি আর স্কার্ট পরে বের হয়ে শুলো। গায়ে ওড়নাও নেই, চাদরটা গায়ের উপর আরেকটু টেনে ওঠালো। সোহানও বুঝতে পেরে অন্যদিকে তাকায়। সরি, আমার এত রাতে তোমার রুমে আসা ঠিক হয়নি। আসলে মা পাঠিয়েছে, ঔষধটা খেয়ে নাও। আর আমি পাশের রুমে আছি, কিছু লাগলে রাখবে। দরজাটা লাগিয়ে ঘুমাও। সোহান তাড়াতাড়ি উঠে নিজের রুমে চলে গেল। নিঃশ্বাস খুব জোরে জোরে চলছে। এমন লাগছে কেন তার? এই মেয়েটা যেন খুব টানছে সোহানকে। সোহান নিজের ফোন বের করে গ্যালারির একটা ছবি দেখতে লাগলো, মধুমিতার ঘুমন্ত ছবি। না না, কাম অন সুহান, নিজেকে কন্ট্রোল করতে হবে। তোমার ওর প্রতি অনুভূতিটা কি ঠিক সেটা সম্পর্কে আগে তুমি নিজে শিওর হও। টিনেজার ছেলে মেয়েদের মতো অল্পতে এত আবেগী হওয়াটা তোমার মানায় না। কন্ট্রোল ইউর সেলফ। সকালবেলা আর সকাল সকাল বাড়িতে রান্নার আয়োজন শুরু হয়েছে। বাড়ির একমাত্র জামাই যে এতদিন পর মেয়ে নিয়ে আসবে, আপ্যায়ন যেন কোনো কমতি না হয়। মেয়ের জামাইয়ের সাথে আবার তার কোনো দূর সম্পর্কের ভাইও নাকি আসবে। মধুমিতা, ঝুমুর ওরাও কাজে সাহায্য করছে। মীরাব বাজারঘাট কী লাগবে বারবার এনে দিচ্ছে। সিনহা কোনো কারণবশত রুমে মুখ গুমরা করে বসে আছে। কেউ না দেখলেও সোহান বিষয়টা খেয়াল করলো, তাই সিনহার রুমে গেল ওর সাথে কথা বলতে। সিনহ, হ্যাঁ ভাইয়া বলো। কি হয়েছে রে তোর? মন খারাপ কেন? কই না তো, কিছু হয়নি। ভাইকে বলবি না? সিনহা কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর হঠাৎ সোহানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সোহানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে সিনহার কান্না দেখে। বুঝ হওয়ার পর থেকে যতটা মনে পড়ে, সিনহাকে কখনো কাঁদতে দেয়নি সোহান। তার কলিজার টুকরা হলো তার ছোট বোন। বলবি না কি হয়েছে? ভাইয়া বল। আপু মনে হয় ভালো নেই। দুলা ভাইকে আমার সুবিধার মনেই হয় না। কি বলবি খুলে বল। আপু বলতে বারণ করেছিল, কিন্তু আমি না বলে পারছি না। দুলাভাই মনে হয় আপুকে খুব কষ্টই রাখে, সবার সামনে শুধু ভালোবাসার অভিনয় করে। গতবার যখন আপু আসছিল, তখন একবার আমি আপুর পিঠ দেখেছিলাম, অনেক কাটাছেঁড়ার দাগ। তারপর? আপুকে জিজ্ঞেস করলে আপু প্রসঙ্গ এড়িয়ে যায়। তাছাড়া দুলাভাইকেও আমার ভালোই লাগে না, সবার সামনে একরকম আর একা থাকলে একরকম। আমাকে কি তোকে বল? বাজি ইঙ্গিত দেয়। সোহান আর কিছু বলছে না। রাগে তার রগগুলো যেন ছিঁড়ে যাচ্ছে। তবে রাগের বসে প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। আর এসবের সত্যতা কতটুকু তাও বের করতে হবে। সোহান সিনহাকে শান্ত করে বলল, আর কিছু হলে বা জানালে সাথে সাথে যেন সোহানকে জানায়। খাবার টেবিলে নানান আইটেমের খাবার সাজানো। বাড়ির সব পুরুষেরা খেতে বসেছে। মহিলারা এক এক করে খাবার এগিয়ে দিচ্ছে। পাশের সোফায় বসে গল্প করছে মধুমিতা আর ঝুমুর। মুক্তার স্বামী ফারহাদের সাথে একটা ছেলেও আসছে। মধুমিতা তাকে চেনে, ওই যে বাইরের দোকানে রাফসান নামের ছেলেটা। তবে চিনেও না চেনার ভঙ্গিতে আছে মধুমিতা। বিষয়টা বেশ রাগাচ্ছে রাফসানকে। মুক্তার স্বামীকে উদ্দেশ্য করে, আরেকটু গরুর মাংস দেই। এত খেতে তো পারবো না, তবু যেহেতু দিতে চাচ্ছেন দেন। সবাই খাওয়া বাদ দিয়ে মীরাবের দিকে তাকালো। কি বলছে এইসব? ফারহাদের তো গলায় গরুর লাথি খাওয়ার অবস্থা। সোহান বুঝলো মীরাব কেন এসব বলছে। মুচকি মুচকি হাসছে সে। মীরাবকে আগেই সব বলে দিয়েছে সোহান। ফরহাদকে বাস দিতে মীরাবকে টিমে নেওয়া দরকার। আরে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি তো ফোনে কথা বলছিলাম, এই যে কানে ব্লুটুথ। আর বলবেন না জামাইবাবু, আমার এক ফ্রেন্ড এত ছেঁচড়া, খাবারের কথা শুনে নাকি তার আসতে ইচ্ছে করছে। সবাই আবার খাওয়ায় মনোযোগ দিল। সোহান ইশারা দিয়ে বোঝাচ্ছে দ্বিতীয় ডোজ দিতে হবে এবার। এদিকে সবার খাওয়া শেষ। সবাই উঠলেও ফরহাদ দিব্যি খেয়ে খাচ্ছে। ফরহাদ খাওয়া শেষে দই মুখে দিবে, ঠিক তখনই মুখে। জীবনে কি চোখে দেখোস নাই লুব্বা?
সবার শেষ হলেও ওনার শেষ হয় না। আমাকে বললে শালা বাবু? আরে না না। ও না বললেও ফরহাদ ঠিক বুঝছে মীরাবের কথাগুলো তাকেই বলছে। তার আর খাওয়া হবে না। রাগে সে উঠে যায়, তবে মুক্তাকে ইশারা দিয়ে বলে রুমে আসতে, কিন্তু জুমুরের সাথে থাকায় মুক্তা আর যেতে পারে না। আজ সারাদিন ওর সাথেই গল্প করতে হবে মুক্তাকে। এদিকে বিকেলবেলা পিছনের পুকুরটার পাশে একা একা বসে আছে মধুমিতা, কানে হেডফোন দিয়ে গান শুনছে আর গুনগুন করে গাইছে। অনেক দিন পর মুক্তা আপুর সাথে কথা বলে ভালো লাগলো। তবে ঝুমুর বারবার মুক্তা আপুর সাথে একা কি জানি বলতে চাচ্ছিল। বুঝতে পারে মধুমিতা নিজেই উঠে আসে। এমন সময় মধুমিতার মনে হলো পিছনে কেউ আছে। পিছ ফেরে কাউকে হঠাৎ দেখে চমকে পড়ে যেতে নিল। সামনের ব্যক্তি ওকে ধরে ফেলল। রিল্যাক্স, আপনি একা একা বসে আছেন যে? এমনিতে কেউ বসে থাকে বুঝি? কাউকে মনে করছেন হয়তো। পুরানো কোনো ক্ষতও তো মনে করতে পারেন। এই কথা শুনে মধুমিতা হঠাৎ রিয়াদের কথা মনে পড়ল। সেই দিন একটুর জন্য বেঁচে গিয়েছিল সে। কি বাজে অভিজ্ঞতা। আমি আসলে খেয়াল করিনি, আপনি দূরে যান একটু। হলেও বা কি আসে যায়, পাস্ট ইজ পাস্ট, রাইট? কথা বলতে বলতে রাফসান যে কখন মধুমিতার অনেকটা কাছে চলে এসেছে মধুমিতা খেয়ালই করেনি। তার তো রিয়াদের কথা মনে পড়ছে। শুনেছিল রিয়াদের নাকি পলিটিশিয়ান লোকদের সাথে হাত আছে। সারা পেয়ে গেছে নিশ্চয়, আবার কোনো গন্ডগোল করবে না তো? বাট হোয়াট অ্যাবাউট ইউর পাস্ট, মিস্টার আফসান? আরে সোহান, আপনার সাথে তো পরিচিত হওয়া হলো না। আপনি তো অন্য লোকের প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছেন, তাই হয়তো আমায় চোখে দেখেননি। কথা বলতে বলতে সোহান ওদের কাছে চলে আসলো। মধুমিতা কিছু না বলে ঘরে চলে যায়। সোহান রাফসানের ঠিক সামনে এসে দাঁড়ায়। তা আমাকেও একটু বলেন আপনার অতীত নিয়ে। মানে? টিয়ে বুঝি না ভাই। আপনি আমাদের গেস্ট। আশা করি গেস্টের মতো থাকবেন। বাড়ির মেয়েদের সাথে বেশি ভাব জমাতে আসবেন না। বাড়ির বড় ছেলে হিসাবে ভদ্র বাসায় জানিয়ে দিলাম। রাফসান তাড়াতাড়ি কেটে পড়ে। সোহানের সন্দেহ ঠিক, এই ফারহাদ আর রাফসানকে একদম বিশ্বাস করা যাবে না। দুজনের মতলব ভালো না। আর এর আগে তো ফরহাদ কখনো এসে রাফসানের কথা কিছু বলেনি। এবার কোথা থেকে নিয়ে আসলো ওকে? সোহানের তো এবার একটু খোঁজ নিয়ে দেখতে হবে এই ছেলের সম্পর্কে। মধুমিতার প্রতি ইন্টারেস্ট বেশি দেখাচ্ছে। মধুমিতা ঘরে বসে ফোন টিপছে। হঠাৎ ঝড়ের বেগে একদম রাগী লুকে রুমে ঢুকে সোহান। ঢুকেই এক টানে মধুমিতাকে দাঁড় করিয়ে ফেলে। মধুমিতা তাল সামলাতে না পেরে সোহানের উপরেই পড়ে যায়। এত শখ ছেলেদের সাথে গল্প করার? রাফসান এত কাছে কেন গিয়েছিল তোমার? কেন? আমি কাছে আসলে শুধু দোষ, তাই না? এই রাফসান সম্পর্কে জানো কি তুমি? কিছু জানো তুমি? জানো ওকে? মধুমিতা ভয়ে কিছু বলতেও পারছে না। হাতে প্রচুর ব্যথা পাচ্ছে। চুড়িগুলো ভেঙে একদম হাতে ঢুকে গেছে ওর। সোহানের এত দিকে খেয়াল নেই। সে যখন জানতে পেরেছে রাফসানই রিত, তার আর মাথা ঠিক নেই। হ্যাঁ, রাফসান আর অন্য কেউ না, বরং রিয়াদ নিজে। ফেস বদলিয়ে মোটা অঙ্কের টাকা ফরহাদকে দিয়ে এখানে এসেছে সে। কি হলো? আনসার মি। মধুমিতার হঠাৎ কান্না দেখে সোহানের হুঁশ ফিরে। সাথে সাথে ওর হাতে ছেড়ে দূরে সরে যায়। মধুমিতা এক হাতটাকে অন্য হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে যাচ্ছে। সোহান দেখে হাতে চুড়ি ভেঙে কিছুটা রক্ত। ওহ শিট, আই এম সো সরি। আমি আসলে খেয়াল করিনি একটু। এদিকে এসো। মধুমিতা আরও পিছনে সরে যায়। সোহানের এত রাগী চেহারা এর আগে কখনো দেখেনি মধুমিতা। আসো বলছি। মধুমিতা ভয়ে আবার আরও দূরে চলে যায়। সোহানও বুঝছে একে বলে আর লাভ নেই। নিজেই ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে ওর কাছে গিয়ে হাতটা ব্যান্ডেজ করে দেয়। সরি, রাগটা কন্ট্রোল করতে পারিনি, ফরগিভ মি। সোহান আর কিছু না বলে রুমে থেকে বেরিয়ে যায়। বাহ, কি সুন্দর, নিজে ব্যথা দিয়ে নিজেই মলম লাগিয়ে গেল। নিজের প্রপার্টি মনে করে নাকি?
নাকি মধুমিতা ওর বিয়ে করা বউ। রাগের ব্যথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছে মধুমিতা। সারা বাড়িতে আর কি কোনো রুম ছিল না? ঘুরে ফিরে সোহানের রুমের পাশেরটাই দিতে হলো ওকে। সবই পোড়া কপাল। এদিকে আপু আমি আর পারছি না। একথা বলেই ঝুমুর আজুড়ে কাঁদতে লাগলো। মুক্তা কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। শুধু এইটুকুই জানে যা হচ্ছে হয়তো ভালো হচ্ছে না। সে সোহানকে জানে, ও যথেষ্ট ম্যাচিউরড একটা ছেলে। ও কোনো সিদ্ধান্ত নিলে বুঝেও শুনে নিবে। বোন আমার, থাম এবার। আমি তোকে আগেই বলেছি, সোহান তোকে আর সিনহাকে একই মনে করে, নিজের আপন বোন মনে করে তোকে। তুই কেন এখনো ওকে ভালোবেসে কষ্ট পাচ্ছিস? কেন বাসবো না আপু? মধুমিতাকে তো সোহান ভাই বোন ভাবে না, তাহলে আমাকে কেন বোন ভাববে? মধুমিতার প্রতি তো তার খুব টান। তোর হয়তো কোনো ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না আপু। আমি রাত হোক বা বিকেল যখন তখন সোহানকে মধুমিতার রুমে যেতে দেখি। সোহান নয় তো পুরুষ মানুষ, কিন্তু মধুমিতা ও কি বারণ করতে পারে না সোহানকে? নাকি ওর চরিত্রেই দোষ? ছি ঝুমুর, এইসব কি ভাষা? মানলাম তোর কষ্ট হচ্ছে, কিন্তু ভুলে যাস না মধুমিতাও এই বাড়ির মেয়ে। আর আমি আমার ভাইকে চিনি। ওর মনে সত্যিই যদি মধুমিতার জন্য কোনো ফিলিংস থেকে থাকে, তবে ও সব ভেবে চিন্তেই এগোবে। বাহ আপু, এখন তুমিও তোমার ভাইয়ের পক্ষ নিচ্ছ? আমি কারোর পক্ষ নিচ্ছি না ঝুমুর। আমি জানি তোর যন্ত্রণা কতটুকু। কাউকে ভালোবাসলেও তাকে না পাওয়ার যন্ত্রণাটা আমি জানি। প্লিজ তুই সোহানকে ভুলে যা। মুক্তা আর কিছু না বলে নিজের রুমে পা বাড়ালো। তবে ঝুমুর এখন কি করবে? তার তো আর হচ্ছে না। মধুমিতাকেও এখন খুব বাজে লাগছে তার। এদিকে ফরহাদ নিজের রুমে বসে তার প্রেমিকার সাথে কথা বলছে। তবে সে জানে না সেই রুমে কেউ লুকিয়ে তার ভিডিও বানাচ্ছে। ট্রাস্ট মি জান, আমি তোমাকে খুব ভালোবাসি। এই গাইয়া ভূতকে তো শুধু জমিদারি বংশ থেকে বিয়ে করেছিলাম। আরে না না, তেমন কিছু না। ও তো আমার রক্ষিতা হওয়ার যোগ্য না। দেখলে গা গুলিয়ে বমি আসে। কোথায় ও আর কোথায় তুমি? হ্যাঁ, একবার শুধু টাকাগুলো হাতিয়ে নিই, তারপর বাড়ি থেকে পালাবাও। ওইদিকে রিয়াদ নামের ছেলেটার কথা বলেছিলাম না, ও হয়তো এতক্ষণে নিজের কাজ শুরু করে দিয়েছে। ব্যাস, যা জানার পা বুঝার সবটাই হয়ে গিয়েছে সোহানের। আরও কিছু প্রমাণ জোগাড় করে সে মধুমিতার রুমের দিকে রওনা হলো। প্রমাণ জোগাড়ের ঝামেলায় রিয়াদের কথা বলতেই ভুলে গেছে মধুমিতাকে। তবে এত রাতে ওর রুমে যাওয়া ঠিক হবে? তবে না গিয়ে তো উপায় নেই। রিয়াদ যদি কিছু করে বসে। সোহান মধুমিতার রুমের সামনে এসে দেখে রিয়াদ দাঁড়িয়ে আছে। আরে মিস্টার রাফসান, আপনি? না মানে আপনার রুম তো নিচতলার গেস্ট রুমটা। দোতলায় কি করছেন? শালা মাদার, এই তো যাচ্ছি। তা আপনি কি করছেন? বউয়ের কাছে আসছি। হো হট? এমা, আপনি জানেন না মধুমিতা ইজ মাই ওয়াইফ, আমার একমাত্র বউ। আচ্ছা আমি যাচ্ছি। রাফসান তাড়াতাড়ি নিচে নেমে গেল। ও তো জানতো মধুমিতার যেই কাজিনের সাথে বিয়ে ঠিক হয়েছে সে বিয়ে ভেঙে দিয়েছে। তবে কি সোহানের সাথে বিয়ে ঠিক হয়েছিল? বিয়েটা ভাঙেনি। এদিকে সোহান বুঝে গিয়েছে মধুমিতাকে একা রাখাটা সেফ না, তাই নিজের ওর রুমে ঢুকে গেল। এই মেয়েকে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে দাঁত ফেলিয়ে দিতে ইচ্ছে করছে। মেয়ে হয়ে রুমের দরজা লাগায় না, কেমন বদ অভ্যাস এটা। সোহান ওর রুমে গিয়ে দেখে পুরো অন্ধকার। কিছু না বলে দরজাটা লাগিয়ে পাশের সোফায় শুয়ে পড়েও। সকালে মিরাব কোনো কারণবশত বাড়ির সবাইকে বাড়ির ডাইনিং রুমে জড়ো করছে। মধুমিতা আর সোহানকে ডাকতে গিয়েছে মুক্তা। সোহানের রুম ফাঁকা। মধুমিতার রুমে নক করতে সোহান চোখ ডলতে ডলতে দরজা খুলে দুজনকে দেখে যেন ভূত দেখার মতো চমকে গিয়েছে। তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে মুক্তাকে নিয়ে নিজের রুমে যায়। আর মধুমিতা এখনও চিটপটাং হয়ে ঘুমাচ্ছে। সোহান, হেই মাই মিস। প্রেম করিস আর যাই করিস, কোনো কিছু অতিরিক্ত ভালো না।
তুই জানিস বাড়িতে বাহিরে লোক আছে। সামহাও এই বিষয়টা গ্রামে জানাজানি হলে কি হবে? সবাই মধুমিতাকে খারাপ বলবে। আর এটা গ্রাম, শহর না। তোর কোনো এক্সকিউজ কাজে দেবে না। দূর ডুট, তুই যেমন ভাবছিস তেমন কিছু না, আমার কথাটা শোন। নিচে আয়, মুরব্বীরা সবাই তোকে আসতে বলেছে। মুক্তা আর কিছু না বলে মধুমিতাকে ডাকতে যায় ওর রুমে। সারা রাত যে কেউ ছিল তা সে জানেই না। সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছে গায়ে চাদর দিয়ে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বস্তি পায়। না, দুজনের মাঝে এখনও এমন কিছু হয়নি। তবে ওরা আজকালকার ছেলে মেয়ে, কিছু হলেও হয়ে যেতে হবে। বাড়ির বড়দের জানাতে হবে এই বিষয়। মধুমিতাকে ডেকে নিচে নিয়ে যায় সে। এদিকে নিচে সবাইকে এক এক করে ফারহাদের সব কুকর্মের কথা ফাঁস করছে মীরা। প্রমাণ সব হাতে মুঠোয়। সাথে সাথে মরিয়ম বেগম অসুস্থ হয়ে পড়েছেন। জানোয়ারদের চোখের সামনে থেকে সারা আমি আর নিতে পারছি না। মা, সামলাও নিজেকে। কিছুক্ষণ পর পুলিশ এসে ওদের ধরে নিয়ে যায়। মুক্তা একপাশে মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ও ভাবেনি এত সহজ জানোয়ারের হাত থেকে রক্ষা পাবে সে। মীরাব শক্ত করে মুক্তার হাতটা ধরে রেখেছে। এসব অশান্তির মাঝেও মীরাবের হাতটা ধরে যেন মুক্তা কিছুটা শান্তি পায়, ডুব দেয় অতীতের স্মৃতিতে। কলেজ লাইফের সেই প্রেম। একসময় খুব ভালোবাসতো মীরাব মুক্তাকে। মুক্তা যে বাসত না এমন নয়, তবে ওই যে পরিবার, কেউ বলতে সাহস পায়নি কাউকে। তবে আজ এতদিন পর মীরাবের করা প্রতিটা প্রার্থনা যেন আল্লাহ পূরণ করেছে। মন থেকে কাউকে এতটা চাইলে হয়তো উপরওয়ালাও তাকে দিয়ে দেয়। অতঃপর দিন শেষে সন্ধ্যার আকাশটায় আজ আলো ফুটছে। রাত হলেও চারদিকে আলো হবেই না বা কেন? পূর্ণিমার রাত যে, বাড়িতে একটু টু শব্দ হচ্ছে না। সবার উপর দিয়ে যে দখলটা গিয়েছে, পুরো শান্ত পরিবেশ। হালকা বাতাসও বইছে চারদিকটায়। বারান্দায় দাঁড়িয়ে আছে মধুমিতা। খোলা চুলগুলো দুলছে। বারান্দায় থাকা ডিম ক্যাচারটাও দুলে দুলে হালকা আওয়াজ করছে, অনেকটা পিয়ানো বাজানোর মতো। পাশেই দাঁড়িয়ে আছে সোহান, কোনো এক খেয়ালে হারিয়ে থাকার। কখনো যে পাশে কেউ এসে দাঁড়িয়েছে তা দেখেই নি মধুমিতা। এদিকে অনেকক্ষণ যাবৎ হাতে মলম নিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে শেষে নিজেই গিয়ে মধুমিতার হাতটা ধরল। মধুমিতা পাশে ফিরে তাকায়। সোহানের বুকটা দগ করে ওঠে। চোখে এখনও দুফোঁটা পানি টলটল করছে। কেঁদেছে হয়তো খুব। নাকটাও একদম টকটকে লাল হয়ে গিয়েছে। গোলাপি ঠোঁট দুটো বারবার কাঁপছে। সোহান সাথে সাথে চোখ সরিয়ে নেয়। আর তাকানো যাবে না, নয়তো এই নেশাকে আর আটকানো যাবে না। নিশ্চয়ই একটা অঘটন ঘটিয়ে ফেলবে সোহান আজ রাত। নীরবতা ভেঙে সোহান বলতে লাগলো, মলম নিয়ে এসেছিলাম, রেখে যাচ্ছি, মনে করে লাগিয়ে নিও, আর কাঁদবে না একটু। এই বলে যেই না সোহান যেতে নিবে, মধুমিতা ওর হাতটা ধরে ফেললো শক্ত করে। এই প্রথম মধুমিতা নিচ থেকে সোহানকে আটকালো। সোহান আবারও ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। কি বলবে তাড়াতাড়ি বলো, তারা আছে আমার যেটা। কি বলবে তাড়াতাড়ি বলো, তারা আছে আমার, যেতে হবে। থেকে গেলে হয় না? খুব একা লাগছে। সব খারাপ শুধু আমার সাথেই হয় কেন? মায়েরও আজ মন ভালো নেই। কার কাছে গিয়ে কাঁদবো আমি? একটু থেকে যান না প্লিজ। কিন্তু মধুমিতা আর কিছু না বলে হঠাৎ সোহানকে শক্ত করে জড়িয়ে ধরে। কেন জানি এই মানুষটার প্রতি এক প্রকার অন্ধবিশ্বাস জমে গেছে মধুমিতার মনে। সোহানের বুকে যেন মাথা রেখে তার সব দুঃখ শেষ। এই দিকে সোহান কী করবে বুঝছে না। না পারছে নিজেকে এই মেয়ের থেকে দূরে সরাতে, না পারছে পুরোপুরি নিজের করে নিতে। আর মধুমিতাও আজ কোনটা ভুল কোনটা সঠিক বোঝার অবস্থা নেই। মধুমিতা, এখন একটু ঘুমাও, ভালো লাগবে। যা বলার সকালে বলো। আমি এখন তোমার সাথে এভাবে থাকতে পারবো না। আমার সাথে থাকেন। বাচ্চাদের মতো আবদার করো না প্লিজ। তোমার অবস্থা এখন ভালো না। একটা আবদার পূরণ করা যায় না বুঝি? না, যায় না। সোহান নিজেকে মধুমিতার থেকে ছাড়িয়ে চলে যেতে নেয়। কী যেন ভেবে আবার ফিরে এসে মধুমিতার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এরপর নিজের রুমে চলে যায়।
আর এক মুহূর্ত থাকা যাবে না এই মেয়ের সামনে। মধুমিতাও আস্তে করে খাটে শুয়ে পড়ে। মা আসবো? আয় মা, জিজ্ঞেস করার কি আছে, কিছু বলবি? সোহান আর মধুমিতার ব্যাপারে কিছু বলবো। জানি কি বলবি, আমি খেয়াল করেছি সব। ওরা আজকালকার ছেলে মেয়ে, যদি কিছু। সোহানের প্রতি আমার বিশ্বাস আছে, ও এমন কিছু করবে না। কিন্তু মা, কাল তোর মামা আসবে বুঝলি। এর মাঝে মামা আসলো কোত্থেকে? আসেনি, আসবে। কাল মধুমিতা আর সোহানের বিয়ে। কি এত তাড়াতাড়ি? আর ওদিকেও তো বলা হয়নি। ওরা একে অপরকে পছন্দ করে। রহিমা মধুমিতাকে কালকেই মানিয়ে নেবে। আর সোহান তো পুরোই পাগল, এখন বললে ও এখনই রাজি। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ? সন্তানের ভালোবাসার পথে কাঁটা দিয়ে নিজের মতো জোর করে অনুজনের সাথে ঘর বাঁধিয়ে দিয়েছিলাম। তার ফল যে খুব তেতো হয়েছে। আর কাউকে কষ্ট দিতে চাই না। মুক্তা দেখলো তার মায়ের চোখে পানি। ঠিকই তো, এসবের জন্য কিছুটা হলেও তার মা দায়ী। তার মা তার আর মীরাবের ব্যাপারটা জানতো, তবে সমবয়সী হওয়ার ব্যাপারটা তিনি মানতে চাননি। জোর করে বড়লোক ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। তার শাস্তি হয়তো পুরো পরিবার পাচ্ছে। সেই ভুলটা হয়তো দ্বিতীয়বার করতে চান না মরিয়ম বেগম। তোর আর মীরাবের ব্যাপারটাও সবাইকে জানিয়ে দিস। সবাই খুশি বই কি কষ্ট পাবে না। তা দেখা যাবে। মুক্তা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে রওনা হলো। ওইদিকে বাড়ির বাকিরা আগে থেকেই সোহান আর মধুমিতার বিয়ে দিতে যাওয়ার ব্যাপারটা জানে। কারো কোনো আপত্তি নেই, শুধু একজন দূর আকাশে তাকে চোখের জল ফেলছে। নিজের ভাগ্যের প্রতি দয়া হচ্ছে ঝুমুরের, তবে অভিযোগ নেই কোনো। হয়তো এটাই ভাগ্যে ছিল। সবটা এবার হাসি মুখে মেনে নেবে সে। পরের দিন সকালে মধুমিতা ঘুম থেকে উঠে দেখলো বাড়িটাকে আজ অন্যরকম লাগছে। কিছু পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসেছে। মধুমিতাকে নিয়ে ওর মা রুমে আসে। সোহান আর মধুমিতার বিয়ের ব্যাপারে সবটা জানায় ওকে। আমার এই বিয়েতে আপত্তি নেই, কিন্তু মা জানোই তো গতবার কি হয়েছিল। নিজের পায়ে দাঁড়াতে চাই আমি। তাই তো সাদামাটাভাবে বিয়েটা দিতে যাচ্ছি। আর বিয়ে উপলক্ষে ভাবছি অনাথ আশ্রমের বাচ্চাদের খাইয়ে দিব। আগে বলো তো, সোহানাকে তোর কেমন মনে হয়? একজন ব্যক্তিত্ববান পুরুষ, যার মনে হয়তো আমার প্রতি সমুদ্র সমান প্রেম আছে। তোর কি মনে হয় এমন ছেলে এমন কিছু করবে যাতে তোর মত নেই? তুই নিশ্চিত থাক, সোহান রাহানের মতো না। ওর নামটা না উঠালেও পারতে। জীবনে দুই ধরনের পুরুষ দেখলাম, এক রিয়াদ রায়হানের মতো, আর এক সোহান মীরাবদের মতো। রাহানের অবস্থা ভালো নেই, পাপের সাজা পৃথিবীতেই পাচ্ছে। মানে? তোর মামির বোনের মেয়ের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু মেয়েটার নাকি চরিত্র ভালো না, অন্য কার বাচ্চা পেটে নিয়েছে। ওদের কথা বাদ, এই লাল শাড়িটা পরে আয় তো, একটু পর মুক্তা ও এসে সাজিয়ে দিয়ে যাবে তোকে। রহিমা চলে গেল। মধুমিতা শাড়িটা পরে তৈরি হয়ে নিল। এটা তো সত্যিই নিজের অজান্তে সে সোহানকে ভালোবাসে। এমন প্রেমিক পুরুষকে না করাটা নিছক বোকামি। একটু পর মুক্তা ওরা এসে হালকা করে সাজিয়ে গেল মধুমিতাকে। এদিকে সোহানও একটা সাদা পাঞ্জাবি পরে তৈরি হয়েছে। ধার্মিক রীতিতেই তাদের বিয়েটা সম্পূর্ণ হয়। এক হাত লম্বা ঘোমটা দিয়ে হেলান দিয়ে বসে আছে মধুমিতা। ওইদিকে মীরা, সিনহা, ওরা তো সোহানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে তবেই ছাড়ছেন ওকে। সোহান এর আগেও কতবার এই রুমে এসেছে, তবে এইবারেরটা স্পেশাল। রুমে এসে দেখে তার বউ ঘোমটা দিয়ে বসে আছে। কি করবে বুঝছে না বেচারা। কাছে গিয়ে দেখে মধুমিতা ঘুমিয়ে গিয়েছে। আজকের রাতেও ঘুমকে ছাড়লে না। মধুমিতা তখনও পুরো ঘুম দেয়নি। সোহানের আসতে বলা কথায় সে নড়ে ওঠে। পাশে সোহানকে দেখে এক লাফে খাট থেকে নেমে পা ধরে সালাম করে নেয়। আরে আরে, পাগল হলে নাকি? কি করো? না মানে বড় আম্মু বলছিল করতে, তাই। এসব করতে হবে না। আর বড় আম্মু না, আজ থেকে আম্মুকে শুধু আম্মু বলেই রাখবে। আর আমরা কি অপরিচিত নাকি যে বাংলা সিনেমার নায়িকাদের মতো এত বড় ঘোমটা দিয়ে রাখছো?
এখন কি আমাকে বাংলা সিনেমার নায়কদের মতো সোফায় ঘুমাতে হবে? মধুমিতা কি বলবে বুঝছে না। এই ছেলে সবসময় তাকে কথার জালে পেঁচিয়ে দেয়। সোহান বুঝে মুচকে একটা হাসি দিয়ে মধুমিতাকে কোলে তুলে নিয়ে খাটে শুইয়ে দেয়। আকাঙ্ক্ষিক এমন কিছু হওয়াতে ও স্ট্যাচু হয়ে গিয়েছে। এখন কি বাংলা সিনেমার মতো শুধু কথাই বলবো নাকি হলিউড সিনেমার মতো কিছু করব? মধুমিতার লজ্জায় আর কিছু বলছে না। এই ছেলে এমন ঠোঁটকাটা কেন? কোনো কথা মুখে ভাজে না। সোহান নেশা ভরা চোখে কতক্ষণ মধুমিতার দিকে তাকিয়ে থাকে। মধু, হুম। তোমার মাঝে হারানোর অনুমতি দিবা? মধুমিতা কিছু না লাজুক মুখে চোখ বন্ধ করে আছে আর শক্ত করে সোহানের পিঠটা ধরে আছে। সোহানও বুঝলো মধুমিতার না নেই। আর তারপর জেনে কি করবেন? আমি বাবা সিঙ্গেল, কাপলদের বাসর ঘর উকি দিই না। আপনারাও যান, টাটা।